সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শিকারে। আমি খান মোহাম্মদ আছি এবং থাকবো আপনাদের সাথে পুরোটি সময়। শিকার, অপরাধকে স্বীকার করা অনেক বড় স্বীকারোক্তি। আমাদের জীবনে অসংখ্য ঘটনা ঘটে যায় যা আমরা সবার সামনে স্বীকার করি না, করতেও চাই না। এমন একটি অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাই আবারও, যেখানে এমন একজন অতিথি আসবেন যে তার অতীতে করে যাওয়া অপরাধগুলো স্বীকার করবেন। দেরি করব না, সরাসরি চলে যাব আজকের অতিথির কাছে। আপনার নামটা বলবেন। আমার নাম মোহাম্মদ সুমন। সুমন সাহেব, আপনার এখন বয়স কত? 35। 35। আর গ্রামের বাড়ি? চাঁদপুর। চাঁদপুর। বাবা মার কি একমাত্র সন্তান নাকি ভাই বোন আছে আপনার? আছে। কয় ভাই বোন? 2 ভাই 4 বোন। 2 ভাই 4 বোন। আপনি কি সবার বড়? না, আমি মেজো। আপনি মেজো? আচ্ছা। পড়াশোনা কত দূর করেছেন? পড়াশোনা মেট্রিক পরীক্ষা দিইনি। ম্যাট্রিক দেন নাই? কেন, ম্যাট্রিক পরীক্ষার আগে কি ব্যস্ত হয়ে গিয়েছিলেন নাকি দিতে পারেননি অন্য কোনো কারণে? আসলে আমার বড় ভাই একটু অসুস্থ ছিল, তো সব কিছু আমার উপরে দায়িত্ব ছিল, কিছু সংসারের হাল। আচ্ছা। আর বাবা? বাবা হচ্ছে কর্মজীবনে আছে আর কি। এখনো আছেন উনি? হ্যাঁ, টুকটাক ছোট ডেইলি কাজ করে। ঢাকায় কি করছেন আপনি? ঢাকায় এখন আপাতত রাজমিস্ত্রির কাজটা পাইলে। রাজমিস্ত্রির কাজ করেন? আচ্ছা। তো আমরা একটু জানতে চাই আপনার কাছে, যে কারণে আজকে আমাদের এই চ্যানেল 24-এর শিকার অনুষ্ঠানে আপনি এসেছেন। কি কারণে এসেছেন? শুরুটা কিভাবে হয়েছিল আপনার জীবনের এই অপরাধ জগতে যাওয়াটা? মানুষের তো অনেক ধরনের শুরু হয়। আমার শুরুটা ছিল একটু ভিন্নতা। প্রথমেই একটা খারাপ কাজের সাথে জড়িত হয়ে গেছি। কীরকম খারাপ কাজ? আমি যখন ঢাকায় আসি তখন আমি হতাশ ছিলাম যে ফ্যামিলির একটা দায়িত্ব নিজের কাঁধে উঠছে, যেহেতু তখন ফ্যামিলিকে কিছু টাকা পয়সা দিতে হইতো, সংসারে কিছু খরচ। তো সে জায়গা থেকে যে আমি প্রথমে এসে একটা গার্মেন্টসে চাকরি নিছি। আসলে গার্মেন্টসে তখন স্যালারি ট্যালারি খুব কম ছিল, তো এই কারণে ওই চাকরিটা আমার পোষায় না। আনুমানিক কত সাল এটা? 18-19-এর দিকে। 18-19। আচ্ছা। তারপরে আমার এক বন্ধুর সাথে এগুলো নিয়ে আলাপ করলাম যে, বন্ধু দেখ, আমার তো চাকরি বাকরি যেটা করতেছি গার্মেন্টসের চাকরি, তো আসলে 8-10 হাজার টাকা এটা আমার হয় না, আমি ঘরে কি টাকা দিব? তো বলতেছে, কয় দেখ, চিন্তা ভাবনা করে যদি অন্য কিছু করতে পারোস, দেখ কি হইতে পারে। তো একদিন আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখতেছি একটা মানি ব্যাগ পড়ে আছে রাস্তায়। হ্যাঁ, রাস্তায় পড়ে আছে। আরো এরকম মানি ব্যাগ মানে চিন্তা করে টাকা নিয়ে ফালাই দিছে, এরকম কিছু হইতে পারে। ফাঁকা মানি ব্যাগ? মানি ব্যাগের ভিতরে কিছু নাই? না, আছে, টাকা পয়সা আছে। মানে বাস থেকে নাইমা মনে করেন যে মানি ব্যাগ নিয়ে নাইমা গেছে, টাকা ফালাইয়া মানে টাকাটা নিয়ে আমার ফেলে দিছে। আবার 2-3 জন আসছে, আয়সা দেখলো, আপনার মানি ব্যাগটা নিল। আবার দেখতেছি যে মানি ব্যাগটা ফালাইছে সেও আসছে। আচ্ছা। আসার পরে ওরা মানিব্যাগ নিয়ে মানিব্যাগ থেকে বিভিন্ন কাগজপত্র বের করতেছে, টাকা পয়সা এগুলো দেখতেছে। পরে ওদের সাথে আমি জিজ্ঞেস করলাম, ভাই মানিব্যাগটা তো নিয়ে নামে গেলেন, এখন আবার দেখতেছি মানিব্যাগ থেকে টাকা পয়সা নিয়ে এলেন, আবার কাগজপত্র দেখতেছেন, আপনারা কারা? ওরা বলতেছে, ভাই বেশি কথা বললেন না, তবে আমাদের কাজ করতে দেন। পরে আমার সন্দেহজনক একটা গেল। তো ওদের সাথে আমি পরে একটা সময় কথাবার্তা বলার চেষ্টা করি যে, ভাই আসলে কি করেন ভাই? মানে তখন আমার শারীরিক অবস্থা খুব অন্যরকম ছিল, চিকনা চাকনা ছিলাম, তো দেখতে খারাপ দেখ। তো ওদের সাথে কথাবার্তা বলতে বলে একটা সম্পর্ক হয়ে যায়। তারা ঢাকা শহরে হচ্ছে মানিব্যাগ চিন্তাই করে এগুলোর ব্যবসা করতো, মানে চিন্তাই করে মানুষের টাকা টুকা নিয়ে মানিব্যাগ থেকে যে ভিজিটিং কার্ড থাকতো, কার্ড এগুলার নাম্বারে ফোন দিত। সহজ সরল কিছু লোক থাকে না, যে তাদেরকে ফোন দিয়া নিয়ে আসতো তাদের বাসায়, বা বিভিন্ন বাসা ভাড়া টাড়া নিয়ে, নতুন বাসা উঠে বাসা ভাড়া নিয়ে ওইখানে তাদেরকে কিডন্যাপ করে টাকা আদায় করতো। তো আমি একটা সময় ওদের সাথে চক্রের সাথে মানে জড়িত হয়ে গেছি। না, এটা কতদিন লাগলো আপনার? আপনি যেদিন দেখলেন যে মানি ব্যাগ পড়েছিল সেই দিন ওই লোকদের সাথে দেখা হলো আপনার? এটা সব মিলে 2-3 মাসের ভিতর হয়ে গেছে। 2-3 মাস? আমি 2-3 মাসের মধ্যে ওদের সাথে ইনভলভ হয়ে গেছি। পাশাপাশি আমার তখন গার্মেন্টসের চাকরিও করতাম, ছাইড়া দিতাম। হ্যাঁ। পরে আমি চাকরি ছাইড়া দিছি, মানে চাকরিটা ছাইড়া দিছি। দেখতেছি আবার এখানে ভালো হচ্ছে। পরে মোটামুটি আমি একটা সার্কেল সাথে যখন অ্যাড হয়ে যাই,
মানে একটা বন্ধু বান্ধবের সাথে যখন চলাফেরা করি দেখতেছি ওরা এটাই রেগুলার করতেছে ওই টিমের। দিনে কতবার করতেন আপনারা এরকম? দিনে তো 8-10টা মানি ব্যাগ এমনি চুরি করতে এক একজনে, অনেকগুলা। হ্যাঁ, চুরি যে করতো, চুরি করার টাকা পেতেন নাকি শুধু আপনার ওই ইনফরমেশন গুলো নিয়ে ওদেরকে পরে ফাঁসিয়ে তারপর থেকে তার কাছ থেকে যে টাকা নিতেন সেটার মধ্যে আপনার ভাগ ছিল? চুরি করার পরে যে মানি ব্যাগ থাকতো ওই মানি ব্যাগ তো টাকা থাকতো কম, কারো 500, 1000, 2000, এটা তো আমাদের টার্গেট ছিল না। আমাদের টার্গেট ছিল আরো বড় টার্গেট, যে মানি ব্যাগের মধ্যে যে কাগজপত্র আছে বা ভিজিটিং কার্ড আছে, এটিএম কার্ড আছে, এটিএম কার্ডের তো হচ্ছে যে না আমাদের কাছে গোপন পিন নাম্বার নাই, তাহলে কার্ড ঢুকাইলে কেমনে টাকা ইয়ে করবো। তখন আমরা ওই কার্ডের মধ্যে যার মানি ব্যাগ তাকে ফোন দেওয়ার চেষ্টা করতাম। হয়তো ভোটার আইডি কার্ড থাকলে বা ভোটার আইডি কার্ড তো আর ফোন নাম্বার থাকে না, হয়তো ঠিকানা থাকে, দেখা যাচ্ছে একটা ভিজিটিং কার্ডে ফোন দিয়ে জিজ্ঞেস করতাম বা এই ভোটার আইডি কার্ডের এই লোকের একটা মানি ব্যাগ পাওয়া গেছে। আচ্ছা, তারপরে কি হতো? তারপর মানি ব্যাগের মধ্যে যে ভোটার আইডি কার্ড থাকতো, ভোটার আইডি কার্ডে ওনার নাম থাকতো, পরিচয় থাকতো, আবার দেখা যাচ্ছে ভিজিটিং কার্ড থাকতো ওনার খুব কাছের কেউ ভিজিটিং কার্ডে ফোন দিতাম যে ভাই এই লোক এই ধরনের সুমন নামের বা XYZ এই নামের মানি ব্যাগটা পাওয়া গেছে, ওনার ফোন নাম্বারটা দেন, আমরা মানি ব্যাগটা ফেরত দিতে চাই। আচ্ছা, বা যদি ওনারও যদি ভিজিটিং কার্ড থাকতো তাহলে ওই নাম্বারে ফোন দিতাম। আমরা অনেক নাম্বারে ফোন দিয়ে আপনি একটু আসেন মানি ব্যাগটা নিয়ে যান। হ্যাঁ, আপনি একটু আসেন, আইসা মানি ব্যাগটা নিয়ে যান, ফাঁসতো আর কি। হ্যাঁ, তা আমরা আমাদের ঠিকানা দিতাম যে আমাদের নির্ভব একটা জায়গা, যে হয়তো দেখা যাচ্ছে আমরা নতুন একটা বাসা নিচ্ছি, একটা ফ্ল্যাট বাসা নিয়েছি, বা ওই নতুন ফ্ল্যাটে ওনাকে ঠিকানা দিতাম যে ভাইয়া আমরা তো আসতে পারতেছি না। আবার আমাদের টিমের সাথে একটা মেয়েও ছিল, মেয়েও খুব সুন্দর করে কথা বলতে পারতো, তো ওরে দিয়ে মাঝে মধ্যে কাজগুলো করাইতাম। তো একটা সময় এরকম অনেকজন থেকে এভাবে টাকা নেওয়া হয়ে গেছে। হ্যাঁ, প্রায় আমরা মোটামুটি 6-7 জনের একটা টিম, আমরা প্রতি মাসে ভালো আন হয়ে যায়। টাকাটা নিতেন কিভাবে? ধরেন একজনের মানি ব্যাগ হারিয়ে গেল, তাকে খুঁজে পেলেন, হ্যাঁ, খুঁজে আসলো আপনাদের কাছে মানি ব্যাগ নিতে, তারপরে কি করতেন? আমাদের বাসায় আটকে ফেলতাম তাকে, হচ্ছে হাত পা বেঁধে ফেলতাম। এটা তো কিডন্যাপের মতোই, তা আমরা তো কিডন্যাপে করতাম। 2-3 হাজার টাকা মানি ব্যাগের মধ্যে থাকলে ওটা কি হয়? মানে আপনারা তাদেরকে ডেকে পরে কিডন্যাপ করতেন? হ্যাঁ, আমরা কিডন্যাপ করতাম, আমরা ডাইরেক্ট আমাদের ফ্ল্যাটে নিয়ে যেতাম। আচ্ছা, আবার ওই ফ্ল্যাট বেশি দিন রাখতাম না, 1-1.5 মাস পরে আমরা বা 1 মাস পরে আমরা বাসা ছেড়ে দিতাম। ফ্ল্যাটের মধ্যে অত কাগজ চোপড়। আর যাকে আপনারা আটকিয়ে রাখতেন তাদেরকে কতদিন রাখতেন? 2 দিন 3 দিন, টাকা না দেওয়া পর্যন্ত, বা ওনাদের পরিচয় পাওয়ার পরে, বা দেখা যাচ্ছে দেখতেছি না ওনারা মোটামুটি টাকা আছে ওদের, মোটা পার্টি। হ্যাঁ, মোটা পার্টি, মানে টাকা আছে, ফোন দেওয়াই হচ্ছে 20,000, 50,000, 1 লাখ টাকা এরকম আনাইতে পারতাম। আচ্ছা, যখন আপনারা টাকাটা পেতেন তারপরে কি আপনারা ওই আস্তানা ছেড়ে দিতেন? ওই আস্তানা ছেড়ে দিতাম আমরা, আবার নতুন জায়গায় যেতেন? হ্যাঁ, নতুন জায়গায় চলে যেতাম। কতবার এরকম জায়গা চেঞ্জ করেছেন? অনেকবার। হ্যাঁ, ঢাকা শহরে এমন কোনো জায়গা না, একদম কারণ বাজার থেকে শুরু করে মগবাজার, ওই দিল্লি রোড, তারপর আপনার ইয়েতে যাত্রাবাড়ি, সাইদাবাদ, উত্তরা, দিয়াবাড়ি, হ্যাঁ, আত্তাবনগর, মানে মোটামুটি সব জায়গায় থাকা হয়েছে আপনাদের? হ্যাঁ, আমরা ওই যে ফ্ল্যাটের ছোটখাটো ফ্ল্যাট নিতাম, তো নিয়ে দেখা যাইতেছে 20,000 টাকা অ্যাডভান্স দিয়া ফ্ল্যাটে উঠা বড় একটা পার্টি পাইলে তো হয়ে যায় আমাদের। ফ্ল্যাটে যখন উঠতেন তখন কি আপনাদের কাছে থেকে আপনাদের ভোটার আইডি কার্ড বা এই টাইপের কপি, হ্যাঁ, তারপর যেরকম সিটি কর্পোরেশনের একটা ফর্ম থাকে সেগুলো ফিল আপ করতে হতো, সেগুলো কি ফিল আপ করতেন না আপনারা? এগুলা দিব বলেই তো একদম শেষ, মানে ওভাবে ঝুলিয়ে রাখতেন আপনারা? হ্যাঁ, উঠে দিচ্ছি। আচ্ছা, বাড়িওয়ালারে বুঝাচ্ছি যে আমরা 1 মাস পরে আপনাকে দিচ্ছি, বা সবাই একসাথে দিয়ে দিচ্ছি, ব্যাচেলার তো এইভাবে থাকতাম আমরা। তো একটা সময় আমরা মানিব্যাগটা, একটা ছেলে মানিব্যাগ নিয়ে এসে আমার হাতে দেয়। তো আমি চিন্তা করলাম যে মানিব্যাগের মধ্যে আপনার অনেকগুলো ভিজিটিং কার্ড আছে, তারপরে এটিএম কার্ড আছে, ডেবিট কার্ড আছে, ক্রেডিট কার্ড আছে। তারপরে দেখলাম যে না, ওনার মোটামুটি বাড়ি, যে মানিব্যাগ যেহেতু বাড়ি, ওনার টাকা পয়সাও আছে, এরকমও একটা পরিস্থিতি, ভালো অবস্থান আছে, টাকা পয়সা কিছু নেওয়া যাবে। বাট উনি যে একজন সরকারি কর্মকর্তা, এই ধরনের মানে আমরা কিছুই পাইনি মানিব্যাগের মধ্যে, বা ওনার রিলেটিভ নাম্বারে ফোন দিলাম। পরে যাই হোক, পরিচয় পাওয়ার পরে বুঝলাম যে না, উনি হচ্ছে ইয়েতে, এই নৌবাহিনীতে চাকরি করে। নৌবাহিনীতে চাকরি করে। এর আগে হচ্ছে ওনাকে আমরা নিয়ে আসছি, আনার পরে আমাদের একটা, মানে ওইভাবে আপনারা কিডন্যাপ করে ওনাকে নিয়ে আসছি, নিয়ে আসার পরে আমাদের একটা গোডাউনে রাখছিলাম আমরা। গোডাউন বলতে কি, মানে আমার বাসার মতোই আর কি।
একটা গোডাউন ছিল। তো মানি ব্যাগের ভিতরে কোনো কার্ডই পাননি? এরকম তো অনেক আইডেন্টিফিকেশন নাম্বার থাকে বা হচ্ছে হলো আপনার আইডি থাকে, এটা কোনো আইডি পাননি ওনার? হ্যাঁ আছে না, মানে আপনার মানে উনি তো সরকারি চাকরি করে, ওইরকম কোনো ওই আইডিটা ছিল না? ওই আইডিটা ছিল না, জাস্ট ওইরকম কোনো ভিজিটিং কার্ড ছিল না। যে লোকটা আসছে, মানে যে যাকে আমরা কিডন্যাপ করে নিয়ে গেছি, মানি ব্যাগে টাকা 2,000-2,500 টাকা থাকার পরেও ওই কার্ডের নাম্বারে ফোন দেওয়ার পরে যে লোকটা আসছে, আসার পরে আমরা হচ্ছে আমাদের যে আস্তানা মানে গড় যেখানে বাসা ভাড়া নিই, 2-3 মাস পরে তো ছাইরা দিই এটা, বা 1 মাস 15 দিন পরে ছাইরা দিই। যদি দেখতেছি না এলাকাতে খুব ঝামেলা হচ্ছে বা 2-1 বার ইনফরমেশন পুলিশ টুলিশ এসে ঝামেলা করতেছে, তখন আমরা বাসা ছাইরা দিই। নেক্সট আর নতুন একটা বাসা নেওয়ার পরে ওনাকে আমরা নিয়ে আসি কিডন্যাপ করে আমাদের ওই বাসায়। ওই যে যিনি আমাদের ডিফেন্স লোক, ওনাকে নিয়ে আসলেন নতুন বাসায়? হ্যাঁ। তারপর আনার পরে ওইখানে ওনাকে আমরা বলি যে আমাদের হচ্ছে 10 লাখ টাকা দিতে হবে। 10 লাখ? হ্যাঁ, 10 লাখ টাকা আমরা মুক্তিপণ চাই। 10 লাখ টাকা ছিলেন কেন? যে ওনার প্রোফাইল মনে হয়েছে ভারী? হ্যাঁ, ওনাকে দেখতে খুবই স্মার্ট লাগছে। আর ওনার মানি ব্যাগটা দেন চুরি হয়েছে, মানে একদিনের ঘটনা। এটা একদিনের ঘটনা, মানে মনে হয় উনি কোথাও অফিসে যাচ্ছে বা এরকম কোনো কিছু হইতে পারে, মানি ব্যাগটা চুরি হয়ে গেছে। কিন্তু সন্ধ্যার দিকে দিয়ে আমরা হচ্ছে ওই নাম্বারে ফোন দিই। ফোন দেওয়ার পরে যে আপনার মানি ব্যাগটা আমরা পাইছি, আপনি হচ্ছে দিয়াবাড়িতে এসে নিয়ে যান। আমাদের তখন দিয়াবাড়িতে ছিল। দেয় উনি বলছে ভাই আমি তো একটা কাজে আটকে আছে, একটু দেরি হবে। আমি বলি না, এখন আসলে পাবেন, না হয় আমরা অন্যদিকে চলে যাবো, আমাদের কাজ আছে। পরে উনি হচ্ছে বাইক টাইনা না কি জানে করে আসছে। আসার পরে আমরা হচ্ছে আমাদের ঠিকানা দিই যে এই বাসায় আসেন। হ্যাঁ, মানে ওইটা ফোন দিয়েছি একটা মেয়ের আতায়, কারণ মেয়ে মানুষ তো, উনি তো বাসা থেকে বের হইতে পারবে না। হ্যাঁ, ওই আমাদের টিমের একটা মেয়ে ছিল, মেয়েকে দিয়ে ফোন করাইছি। আমরা বাকি 5 জন ছিলাম ওইখানে। নেওয়ার পরে আমরা হচ্ছে ওনাকে হাত পাও বেঁধে ফেলি। কয়জন মিলে? 7-8 জন? হ্যাঁ, আমরা 6 জন মিলে। 6 জন মিলে? 6 জন মিলে হাত পা বেঁধে ফেলি। বাঁধার পরে হচ্ছে ওনার কাছ থেকে আমরা 10 লাখ টাকা চাই, যে আমাদেরকে 10 লাখ টাকা দিলে আপনাকে ছেড়ে দিব, যদি টাকা দিতে চান তাহলে বলেন, না হয় কিন্তু মেরে ফেলবো। হ্যাঁ, আমাদের টাকা দিবেন তারপরেই ছাড়বো। তো ওরা বলছে দেখেন আমার কাছে এটিএম কার্ড আছে, এটিএম কার্ডে আমার কিছু টাকা আছে, এই টাকাগুলো আপনারা নিতে পারেন, আদার্স আমার কাছে কোনো টাকা নাই। তো পরে আমরা ওই কার্ডটা নিয়ে বুথে যাই টাকা তুলতে। তো বুথে যাওয়ার পরে ওইখানে টাকা 1,73,000 না কত ছিল। তো আমরা হচ্ছে এই 1 লাখ টাকা তুলতে পারছি, বাকি টাকা তুলতে পারি না, কারণ একদিনের লিমিট। হ্যাঁ, পরের দিন তুলবো এরকম কিছু। তো এর মধ্যে হচ্ছে ওনাকে আরও একদিন রাখছি আমরা ওইখানে, রাইখা আবার ওই টাকাটা তুলছি। হ্যাঁ, তুইলে পরে আমরা ওনাকে ছেড়ে দিছি, ওনার কাটমাট এগুলো ছেড়ে দিয়ে আমরা চলে গেছি। কিন্তু এটিএম বুথে যখন যাওয়ার পরে দেখলাম যে ওইখানে যে সিসিটিভি, হ্যাঁ, এটা তো আর আমরা আমাদের একজন লোক যে গেছে ওই ফলো করে নাই, যে ফেস দেখা যাচ্ছে। হ্যাঁ, তারপরে দেখা যাচ্ছে উনি আমাদের এখান থেকে বের হয়ে কিন্তু পুলিশে ইনফরমেশন করে দিছে, পুলিশরা জানাইছে। তো গোয়েন্দা বিভাগের যে গোয়েন্দা পুলিশ টুলিশ আছে, তারা এসে পরে আমাদেরকে পুরা আমাদের 2 জনকে অ্যারেস্ট করছে ইয়াতে উত্তরা থেকে, একজনকে অ্যারেস্ট করছে আপনার মহাখালী থেকে। আর ওনার 3 জনকে অ্যারেস্ট করার পর আমাদের 6 জনকে সবাইকে অ্যারেস্ট করে। পুরো গ্যাংয়ের সবাইকে কি গ্রেফতার করা হয়েছিল? পরে আমি জামিনে বের হয়ে গেছি আর কি। জামিনে বের হয়েছেন আপনি? কতদিন হলো জামিনে বের হয়েছেন আপনি? আমি বের হয়েছি যে প্রায় তাও 3 মাস। 3 মাস হয়ে গেছে। প্রায়শ্চিত্ত হয় এই যে অপরাধগুলো করেছেন আপনি? এখন বুঝতে পারতেছি আসলে বর্তমান মানুষের যে মানি ব্যাগের যে মূল্যবান জিনিসগুলা থাকে, এগুলো আসলে প্রত্যেকটা মানুষের খুব ইম্পর্টেন্ট। সেটা ভিজিটিং কার্ড হোক, ভোটার আইডি কার্ড হোক, সেটা এটিএম কার্ড হোক, এখন বুঝি যে না আসলে এগুলো আমরা অপরাধ করতেছি। হ্যাঁ, আমি মনে করি এরকম অপরাধ আরও অনেকেই করছে, তারা যেন আপনার কথাটা শুনে তারা যেন সেখান থেকে সরে আসে। কারণ অপরাধের কোনো শেষ নেই, অপরাধের শুধু শুরু থাকে। অপরাধকে শেষ করার জন্য মানসিকতার প্রয়োজন, সেই মানসিকতা যেন আপনার সবসময় থাকে, এটাই কামনা করব। এবং আপনাকে ধন্যবাদ, আপনি এসে আপনার জীবনের এই অপরাধকে স্বীকার করেছেন আমাদের এই স্বীকার অনুষ্ঠানে। দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী সপ্তাহে আবারও দেখা হবে শিকারে। তবে হ্যাঁ, যাবার আগে একটা কথা বলতে চাই, যে বাড়িওয়ালারা নতুন মানুষদের উঠাবেন বাসায়, অবশ্যই সিটি কর্পোরেশন কর্তৃক যেই ফর্ম আছে সেটা ফিল আপ করার পরেই সবাইকে উঠাবেন।